সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫৫তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। জলপাইগুড়ি শহর থেকে ৬ মাইল দূরে একটা গ্রামের মধ্যে সত্যেন গুহর বাড়ি। বাড়িটাকে তিনি এখন আশ্রম বানিয়ে ফেলেছেন। সত্যেন গুহ বরাবরই গান্ধীবাদী। ৪৬-এর দাঙ্গার সময় তিনি গান্ধীজির সঙ্গে নোয়াখালী সফরে গিয়েছিলেন। গান্ধীজি নিহত হবার পর তিনি রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে সর্বদয়ের আদর্শ গ্রহণ করেছেন। তার ভাগ্নি দীপ্তিকে তিনি একসময় অহিংস সত্যাগ্রহে যোগ দেবার জন্যই টেনে এনেছিলেন। আস্তে আস্তে সে অবশ্য গুপ্ত বিপ্লবীদের দলে চলে যায়। সে কথাও অনেকদিন টের পাওয়া যায়নি। টের পেয়ে তিনি খুব দুঃখিত হয়েছিলেন। এখন দীপ্তি আবার তাঁর আদর্শ গ্রহণ করার জন্য ফিরে এসেছে বলে তিনি খুব প্রসন্ন। নিজের বাড়িতেই তিনি একটি আবাসিক প্রাথমিক স্কুল খুলেছেন। ছাত্ররা অধিকাংশই নিম্নবর্ণের বা অন্তঃ শ্রেণী থেকে এসেছে। কারোর কোনো মাইনে লাগে না, কিন্তু কাজ করতে হয়। সংলগ্ন ক্ষেতে শাকসবজি চাষ, হাঁস মুরগি গরু পালন এবং তাঁতের কাজ, এর থেকেই সবকিছুর খরচ তুলতে হয়। সরকার থেকে কিছু সাহায্যের প্রস্তাব এসেছিল। সত্যেন গুহ তা নিতে চাননি। দেশের মানুষকে স্বাবলম্বী করে তোলায় তার ব্রত। সারাদিন ধরে মিহিন বাতাসের সঙ্গে উঠছে বৃষ্টির গুঁড়ো। দূরের পাহাড়গুলোর চূড়ো থেকে নেমে আসছে হালকা হালকা মেঘ। রাস্তার দুপাশের গাছগুলি স্নানসিক্ত রূপসী। ঝরে পড়া ফুল থেতলে থেতলে চলে যাচ্ছে গরুর গাড়ি। একটা গরুর গাড়ি থেকে সূর্য নামল। গাড়োয়ানকে পয়সা মিটিয়ে দিয়ে তার নির্দেশিত সরু পথটা ধরে হাঁটতে লাগলো দ্রুত পায়ে। হাতের সুটকেসটা খেলার ছলে দোলাচ্ছে। টিনের বড় ঘরটার সামনের দরজা বন্ধ। সূর্য ডাকাডাকি করল না, ঘুরে এলো অন্যদিকে। উঠোনের চারপাশে কঞ্চির বেড়ার ওপর লকলক করছে মালতী লতা। সূর্য সুটকেসটা বেড়ার ওপর রেখে হেলান দিয়ে দাঁড়ালো। দুটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে দীপ্তিদি উঠোনে বসে কাপড় কাচ্ছিলেন। একটা লাল পাড় সাদা শাড়ি পরে আছেন, সাদা ব্লাউজ। অযত্নে রাখা চুল এসে পড়েছে কপালের ওপরে। এমন সামান্য সাধারণ পোশাক হলেও দীপ্তিদিকে এখানে মনে হয় বিদেশিনী। এই অপরূপ রূপ লাবণ্যময়ী রমণী অন্য কোনো দেশ থেকে যেন এখানে বেড়াতে এসেছেন। গোড়ালিতে ভর দিয়ে বসে এত উৎসাহে কাপড় কাচলেও এখনো এই পরিবেশের সঙ্গে মিলেমিশে যাননি। সঙ্গের একটি ছেলের চোখ অনুসরণ করে দীপ্তিদি পেছন ফিরে তাকালেন। সূর্যকে দেখে একটুও চমকে উঠলেন না। ঠান্ডাভাবে বললেন, এসো, ওই দিক দিয়ে ঘুরে এসো, ভেতরে ঢোকার জায়গা আছে। সূর্য ভেতরে এসে দীপ্তিদির মুখোমুখি দাঁড়িয়ে রইল। দীপ্তিদি একটি ছেলেকে বললেন, এই ভেতর থেকে একটা মোড়া নিয়ে আয় তো। ছেলেটি দৌড়ে গিয়ে একটা মোড়া নিয়ে এসে পেতে দিল। দীপ্তিদি সেটা দেখিয়ে সূর্যকে বললেন, এখানে বৃষ্টির মধ্যে বসবে না ভেতরে গিয়ে বসবে? সূর্য বলল, এখানেই বসি। দীপ্তিদি কাপড় কাচা বন্ধ না করে বললেন, খেয়ে এসেছ? সূর্য হাসি মুখে বলল, না। এখন এই ভর দুপুরে তোমাকে কি খেতে দেব? এখানে 1টা থেকে 5টা পর্যন্ত উনুন জ্বলে না। তা বলে কি মুড়ি চিড়েও কিছু থাকতে নেই? দীপ্তিদিও এবার হাসি মুখ তুলে ওর দিকে তাকালেন। তারপর বললেন, খুব খিদে পেয়েছে, একটু বসো তাহলে, হাতের কাজটা সেরে নি। এই বৃষ্টির মধ্যে কাপড় কেচে কি লাভ? এটাই নিয়ম, রোজ এখানে এরকম হয়। তার মানে কাজ হোক বা না হোক নিয়মটা মানতেই হবে। নিয়ম মানাটাই তো একটা কাজ। একটা কাজ না একমাত্র কাজ? কোনো কোনো সময় এটাই একমাত্র কাজ হওয়া ভালো, নইলে জীবনটা বড় ছন্নছাড়া হয়ে যায়। বাচ্চা দুটোকেও বৃষ্টিতে ভেজাচ্ছ কেন? ওদের যদি অসুখ করে? ওরা এত বেশি বৃষ্টিতে ভিজেছে যে এজন্য ওদের আর অসুখ হয় না। এটাও প্রকৃতির নিয়ম। যারা জীবনে খুব বেশি দুঃখ পায় তাদের কি দুঃখের অনুভূতি থাকে না? দুঃখ তো প্রকৃতি দেয় না, মানুষ নিজে তৈরি করে বেশিরভাগ সময়।
বালতির জল ফুরিয়ে গিয়েছিল। বাচ্চা ছেলে দুটি অদূরের পাতকুয়ো থেকে জল আনতে গেল। মস্ত বড় বালতি, জল ভরার পর দুটি ছেলে দুদিক ধরে আনছে। সূর্য উঠে গিয়ে নিজেই বালতি নিয়ে এলো। তারপর বলল, ছেলে দুটিকে এখন ছুটি দিয়ে দিই, আরও জল আনার দরকার হলে আমি এনে দিতে পারবো। দীপ্তিদি ছেলে দুটিকে বললেন, আচ্ছা তোমরা এখন যাও। কাপড়গুলো নিংড়ে তারে মেলে দিতে দিতে দীপ্তিদি বললেন, মাথা নাড়া করে তোমাকে অন্যরকম দেখাচ্ছে, বৌদ্ধ সন্ন্যাসীর মতন। একটি মেয়ে আমাকে বলেছিল কয়েকদিন আগে। প্যান্ট শার্ট পরা সন্ন্যাসী? তোমাকে কখনো সন্ন্যাসী মনে হয় না। তা ঠিক। তুমি এখানে কেন এসেছ? দীপ্তিদি, তুমি জানতে না আমি আসবই? জানতাম, তবু জিজ্ঞেস করছি, কেন এসেছ? তোমাকে নিয়ে যেতে। তুমি কি জানো যে আমাকে আর নিয়ে যেতে পারবে না? না। যদি চলেই যাব, তাহলে কলকাতা ছেড়ে চলে এলাম কেন? কেন চলে এলে সে কথা তো বলনি এখনো। আমি তোমার কাছ থেকে দূরে চলে যেতে চাই। অথচ তুমি বলেছিলে, চিঠিতেও লিখেছ যে তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। তা তো আছি, কিন্তু তার জন্য কাছাকাছি থাকা দরকার নেই। আছে। না, তুমি বুঝতে পারো না, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি এক মুহূর্তের জন্য অন্য কিছু চিন্তা করতে পারি না। আস্তে আস্তে অভ্যেস করতে হবে। আমি পারবো না। তোমাকে পারতেই হবে সূর্য, কারণ সেইটাই স্বাভাবিক। তুমি এখন যা চাইছো সেটা স্বাভাবিক নয়। মোটেই না। সূর্য, এখানে কেউ চেঁচিয়ে কথা বলে না। তুমি যদি বাড়াবাড়ি করো, তাহলে আমাকে এই জায়গা ছেড়ে আরো অনেক দূরে চলে যেতে হবে। দীপ্তিদি, তুমি কত দূরে যাবে? তুমি জানো না, তুমি হিমালয়ের শেষে কিংবা কন্যাকুমারিকায় চলে গেলেও আমি তোমাকে সেখানে তাড়া করে যাব। দীপ্তিদি হঠাৎ মুখটা ফিরিয়ে নিলেন। মনে হলো তার চোখে জল এসে গেছে। ধরা গলায় বললেন, তুমি কেন আমাকে এরকম উতলা করে দিচ্ছ? আমি এখানে খুব ভালো আছি। সূর্য বলল, আমিও এখানে থাকব। তারপর সে নিচু হয়ে জুতোর ফিতে খুলতে লাগল। সত্যেন গুহ শহরে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। সূর্য ততক্ষণে গেঞ্জি ও ফুল প্যান্ট পরে মাঠে ছেলেদের সঙ্গে খেলতে নেমে গেছে। অনেকদিন পর তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। কাদা ছড়ানো মাঠে সে দারুণ উৎসাহে দৌড়োদৌড়ি করছে। ছেলেদের সন্ধ্যাকালীন প্রার্থনার সময় হয়ে গেছে। আশ্রমের বড় মা অর্থাৎ সত্যেন গুহর দিদি নিরুপমা ডেকে ডেকেও ছেলেদের ফেরাতে পারেননি মাঠ থেকে। সত্যেন গুহ গরুর গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আসছিলেন। মাঠের মধ্যে একটি অপরিচিত যুবককে দেখে থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন খেলা। তারপর নিজে মাঠের মধ্যে ঢুকে বললেন, কই দাও দেখি, আমার দিকে বলটা দাও একবার। প্রায় 60-এর কাছাকাছি বয়স হলেও সত্যেন গুহর স্বাস্থ্যটি এখনো মজবুত। রোগা পাতলা মেটেখাটো মানুষ। মাথার চুলগুলো পেকে গেলেও হাঁটা চলা খুব সাবলীল। বলে জোরে এক কিক কষিয়ে তিনি বললেন, হেড করো। সূর্য ছুটে এসেও বলটা মাথায় লাগাতে পারল না। স্কুলে পড়ার সময় সে ভালোই খেলত, তারপর অনেক দিন অভ্যেস নেই। সত্যেন গুহ তাকে বললেন, একটা হাই কিক করো তো, দেখি কত জোরে মারতে পারো। সূর্য বলটা হাতে ধরে কিক করল। বেশ উঁচুতেই উঠল, কাছাকাছি গাছগুলোর মাথা ছাড়িয়ে। সত্যেন গুহ বললেন, বাহ। দুজনে কেউ কারোর পরিচয় জিজ্ঞেস করেনি এখনো। খেলার মাঠে তার দরকার হয় না বলেই। ছেলেদের দল দুভাগ করে দুজনে দু দলে গিয়ে খেলল আরো কিছুক্ষণ। শেষ পর্যন্ত সত্যেন গুহ একবার কাদার মধ্যে আছাড় খেয়ে পড়লেন। সূর্য দৌড়ে এসে ওর হাত ধরে তুলল। তিনি কোমরে হাত দিয়ে বললেন, ওহ, খুব বেশি লেগেছে? কোমরটা আজকাল বড় জ্বালাতন করে। শরীরটার নিজের বশে নেই, বুঝলে। আপনি তো এখনো বেশ ভালোই খেলেন। একালে
এরিয়ান্স টিমে খেলতাম। তুমি খেলো টেলো নাকি? জি না। তুমি কোথায় থাকো? সূর্য হাত দেখিয়ে বলল, এই আশ্রমে। সত্যেন গুহ মুচকি হাসলেন, তারপর বললেন, বটে, এই আশ্রমে থাকো, আর আমি সেটা জানি না। তুমি কোথা থেকে এসেছো? কলকাতা থেকে। ও বুঝেছি, তোমার নাম নিশ্চয়ই সূর্য। সূর্য বলল, আপনি কি সত্যেন গুহ? সত্যেন গুহ মাথা নাড়তে নাড়তে বললেন, আমি তো শুনেছি তুমি অতি বদ ছেলে। তুমি এখানে এসেছো কি করতে? আমি আপনার এখানে থাকবো। তোমাকে খাওয়াবে কে? আমি কি এখানে দান ছত্তর খুলেছি যে যে আসবে তাকেই খাওয়াবো? আপনারা যা খান তাই খাবো, তার বদলে কাজ করব। তুমি কি কাজটা করবে শুনি? কথা বলতে বলতে ওরা চলে এলেন টিনের ঘরটার সামনে। দরজা এখন খোলা, ভেতরে একটা বিরাট শতরঞ্চি পাতা। দরজার ঠিক বিপরীত দিকে দেয়াল ঘেঁষে একটি ছোট বেদিতে গান্ধীজির একটি চন্দন চর্চিত ফটো, সামনে ধূপ জ্বলছে। একপাশে আশ্রমের বড় মা পূজারিনীর ভঙ্গিতে বসে আছেন। সত্যেন গুহ হাত পা ধুয়ে সেখানে গিয়ে বসলেন। ছেলেরাও সবাই হাতে পায়ে জল দিয়ে বসলো এসে শতরঞ্চির ওপর। হাঁটু মুড়ে দীপ্তি একটা ধূপদানি এনে ঘর ভরিয়ে দিলেন ধূপের ধোঁয়ায়। সত্যেন গুহ রামধুন গান শুরু করলেন। ছেলেরা গলা মেলালো। সূর্য দাঁড়িয়ে রইল দরজার পাশে। দৃশ্যটা দেখে অনেকদিন আগে মেদিনীপুরের এক গ্রামে তমনাশ ডাক্তারের বাড়ির কথা মনে পড়ল। যদিও কিছুটা তফাৎ আছে। তমনাশ ডাক্তার খানিকটা পাগল ধরনের ছিলেন। গানের সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে নাচতে শুরু করতেন। সত্যেন গুহর মধ্যেও অনেক রকম পাগলামি আছে নিশ্চয়ই। গান্ধীবাদীরা পাগল ছাড়া আর কি। গান শেষ হবার পর সূর্য আশা করেছিলেন সত্যেন গুহ নিশ্চয়ই ছোটখাটো একটা বক্তৃতা দেবেন, অন্তত হরিজন পত্রিকার পুরনো ফাইল থেকে কিছু একটা পড়ে শোনাবেন তো বটেই। কিন্তু সেরকম কিছু হলো না। গান শেষ হবার পর সত্যেন গুহ চোখ বন্ধ করে হাত জোড় করে রইলেন। অন্য সবাই ওকে অনুসরণ করল। অর্থাৎ এটা নীরব প্রার্থনার সময়। প্রার্থনার জন্য কোনো সমবেত ভাষা নেই। সব ছেলেই যদিও চোখ বন্ধ করেছিল, কিন্তু সত্যেন গুহ চোখ খোলা মাত্রই তারাও চোখ খুলে উঠে দাঁড়ালো। কেউ কোনো গোলমাল করল না। নীরবে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে বেরোবার পর তাদের ছোটখাটো চেঁচামেচি শোনা গেল। ঘর ফাঁকা হয়ে যাবার পর সত্যেন গুহ কাছে আসবার জন্য ইঙ্গিত করলেন। সূর্য হাঁটু গেড়ে বসল। সত্যেন গুহ জিজ্ঞেস করলেন, মাথা নেড়া কেন? সূর্য কারণটা জানালো। তুমি জেল খেটেছিলে না এক সময়? হ্যাঁ। কোন দলে ছিলে? আমি রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু কখনো ঠিক রাজনীতি করিনি। এখন এখন ওসব থেকে দূরে থাকতে চাই। এখনই তো বেশি কাজ করার সময়। কাজ করবার জন্যই তো আপনার কাছে এসেছি। মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা শুনলে আমার গা জ্বলে যায়। আপনি ঠিক মানুষ চিনতে পারেন না বোধহয়। মিথ্যা বলা আমার স্বভাব নয়। সত্যেন গুহ মুখ তুলে সূর্যর দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, পৃথিবীতে মানুষের অনেক সমস্যা আছে। কারুর হৃদয় ঘটিত সমস্যা নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। সূর্য ওর চোখে চোখ রেখে বলল, আমি আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসিনি। আমি স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছি। আমি এখানে থাকতে চাই। তারপর যা হবার তাই হবে। এই সময় দীপ্তি দরজার কাছে এসে জিজ্ঞেস করলেন, মামা বাবু, আমি একটু আসবো? সত্যেন গুহ দীপ্তিকে দেখে যেন বেশ স্বস্তি পেলেন। বললেন, হ্যাঁ, আয় আয়। এ ছেলেটাকে আমি একলা সামলাতে পারছি না। দীপ্তি তার পাশে এসে বসার পর তিনি বললেন, এ ছেলেটি এখানে থাকতে চায় বলছে।
দীপ্তি খুব শান্তভাবে বললেন, আজকের রাতটা তো থাকবেই, আজকে তো আর ফিরে যাবার উপায় নেই, কাল চলে যাবে। সূর্য বলল, না। সত্যেন গুহ এবার একটু হেসে বললেন, এ তো মনে হচ্ছে পাকাপাকি থাকতে চায়। এ বিষয়ে তোর কি মত? আমার মত নেই। সূর্য দীপ্তির চোখে চোখ ফেলার চেষ্টা করল। দীপ্তি অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন। সত্যেন গুহ ব্যাপারটা বুঝতে পেরে সূর্যকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে থাকতে চাও কেন? আপনাকে তো বলেছি আমি কিছু কাজ করতে চাই। তুমি বড় লোকের ছেলে, তুমি এখানে কি কাজ করবে? আপনি বুঝি গরিব? যাদের মনটা ছোট তারাই মুখে সবসময় গরিব গরিব করে। ওরে দীপ্তি, এ যে বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে। দীপ্তি ভর্ৎসনার সুরে বললেন, সূর্য, তুমি বড় মামার সঙ্গে এরকমভাবে কথা বলো না। সত্যেন গুহ তাড়াতাড়ি বললেন, না না, আমি কিছু মনে করিনি, পরিষ্কার কথা বলাই তো ভালো। কিন্তু আমি একটা কথাই শুধু বুঝতে পারছি না, একে আমরা কোন কাজে লাগাবো? দীপ্তি বললেন, ওর জন্য সেরকম কোনো কাজ আমাদের এখানে নেই। সূর্য বলল, দীপ্তিদি, আমি তো চাকরি খুঁজতে আসিনি, এটা আশ্রম, এখানে তো যত বেশি কাজের লোক পাওয়া যাবে ততই কাজ বাড়বে। তোমার বাবাও তো একটা অনাথ আশ্রম চালাতেন কলকাতায়, তুমি তো সেখানেই কিছু করতে পারতে, সেটাই তোমার উচিত ছিল। সেটা না করে তুমি এখানে চলে এলে কেন? সূর্য এতক্ষণে দীপ্তির চোখের দৃষ্টি ছুঁতে পেরেছে। চাপা রাগে তীব্রভাবে সেই দিকে তাকিয়ে বলল, দীপ্তিদি, আমাকে এত জেরা করো না, আমি যুক্তি সাজিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার এখানেই কাজ করতে ভালো লাগবে। কলকাতায় আমার মন টেকে না। আমিও তো কিছু লেখাপড়া জানি, আমি এই আশ্রমে ছেলে মেয়েদের পড়াতেও পারি। সত্যেন গুহ বললেন, তোমরা যা লেখাপড়া শিখেছ আমি আমার আশ্রমের ছেলে মেয়েদের তা শেখাতে চাই না। ওই বিদেশি ধাঁচের কুশিক্ষা দেশ থেকে যত তাড়াতাড়ি দূর হয়ে যায় ততই মঙ্গল। ঠিক আছে, তোমাকে আমি অন্য কাজ দেব। তার আগে আরেকটা কথা বলবো, শুনবে? বলুন। আমি সব মানুষকেই সন্ন্যাসী হতে বলি না, তবে প্রত্যেকেরই জীবনের কতকগুলো আলাদা আলাদা ক্ষেত্র থাকে। আমি আমার এই আশ্রমটিকে সংসারী মানুষদের সংস্পর্শ থেকে দূরে রাখতে চাই। তোমার মধ্যে যেরকম প্রাণশক্তি আছে, তোমাকে নিজে থেকে আমি সংযমী হবার উপদেশ দিতে পারি না। সেজন্যই বলছিলাম, তোমার মতন ছেলের জায়গা এটা নয়। পরীক্ষা করে দেখুন। তুমি পারবে? পারবো কিনা জানি না, পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? ঠিক আছে দীপ্তি, তুই ছেলেদের ঘরে ওর শোবার জায়গা করে দে আজকের মতন। কাল থেকে অন্য যা হোক একটা ব্যবস্থা করা যাবে। সূর্য সেখানেই রয়ে গেল। সকাল থেকে সে ছেলেদের সঙ্গেই সারাক্ষণ থাকে। মাঠে গিয়ে মাটি কোপায়, পুকুরে তাদের সাঁতার শেখায়। দুধেলা গরুটা কখনো দড়ি খুলে পালিয়ে গেলে দৌড়োদৌড়ি করে ধরে আনে। খেলার মাঠে সে তো আছেই, শুধু সন্ধেবেলার প্রার্থনায় সে যোগ দেয় না। গান্ধীজির ছবির সামনে সে কখনো বসবে না, এ কথা সে সত্যেন গুহকে আগেই বলে দিয়েছে। এর সঙ্গে তার বর্তমান জীবনযাত্রার কোনো সম্পর্ক নেই, এ শুধু অতীতের অভিমান। আশ্রমের পেছন দিকে অনেকখানি জমি পড়ে আছে, সেটা আশ্রমেরই সম্পত্তি। সেটাকে কাজে লাগাবার জন্য সত্যেন গুহ একটা নতুন পরিকল্পনা নিয়েছেন। সেখানে একটা ইট খোলা হবে। আশ্রমের ছেলেরা মাটি কেটে ইট বানাবে, তারপর সেগুলো পুড়িয়ে যা ইট তৈরি হবে তার অর্ধেক বিক্রি করা হবে খরচ তোলার জন্য, বাকি অর্ধেক গ্রামের আদিবাসীদের মধ্যে বিলি করা হবে। তাদের ঘর তুলে দিতে ছেলেরাই সাহায্য করবে। একজন মাত্র পেশাদার মিস্ত্রিকে নিযুক্ত করা হয়েছে কাজ শেখাবার জন্য। সূর্য স্বভাবতই এই পরিকল্পনাটার দায়িত্ব নিয়ে নিল। সারাদিন সে অসুরের মতন পরিশ্রম করে। বইটয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এখন, কোনো রকম নেশাও নেই।
এই কাজ করাই যেন তার একমাত্র নেশা। শুধু দীপ্তির সঙ্গে তার একবারও সেরকমভাবে দেখা হয় না। কখনো কখনো দূর থেকে এক পলক দেখতে পায়। লোকজনের মাঝখানে দীপ্তি সূর্যর সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলেন, কিন্তু সূর্যকে একা তার কাছাকাছি আসার সুযোগই দেন না। সেরকম সম্ভাবনা দেখা দিলেও আগে থেকেই এড়িয়ে যান। কখনো কখনো দীপ্তিকে টুকিটাকি কাজের জন্য যেতে হয় জলপাইগুড়ি শহরে। একা যাবার নিয়ম নেই, অনন্ত নামের একটা কিশোর ছেলেকে নিয়ে যান। সূর্যর মনটা তখন একটু ছটফট করে, কিন্তু মুখে কিছু বলে না সে। সত্যেন গুহ প্রথম প্রথম কয়েকদিন সূর্যর দিকে বিশেষ নজর রেখেছিলেন, কোনো ত্রুটি ধরতে পারেননি। সূর্য একবারও লুকিয়ে চুরিয়ে দেখা করার চেষ্টা করেনি দীপ্তির সঙ্গে, কোনো রকম দাবিও জানায়নি। সে নিজেকে কাজের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছে। এই কাজই যেন তার নিজের কাছ থেকে নিজের মুক্তি। মাটি কাটতে কাটতে হঠাৎ কখনো মুখ তুলে সূর্য দেখে দূর এই ক্ষীণ ও মেঠো রাস্তা ধরে দীপ্তি হেঁটে যাচ্ছেন। গাছপালার মাথা ছাড়িয়ে আকাশ। দীপ্তির সমুন্নত দেহ সূর্যর চোখের সামনের আকাশ ঢেকে দেয়। যতদূর দেখা যায় সূর্যর চোখ তাকে অনুসরণ করে। সে সময় সূর্যর মুখ দেখলে মনে হয় তার মতন অতৃপ্ত মানুষ এ পৃথিবীতে আর একজনও নেই। সূর্যর চালচলন ক্রমশ বেশ স্বাভাবিক হয়ে এলো। তার ছটফটানি এখন আর নজরে পড়ে না। দীপ্তির দিকে আর তাকায় না ঘোর লাগা চোখে। দীপ্তির সঙ্গে আড়ালে দেখা করার ছুতো খোঁজে না। তাছাড়া তার সময়ই বা কোথায়? সব সময়ই তো সে নানান কাজে ব্যস্ত। একসময় সূর্যর মনে হয়েছিল তার কোথাও যাবার জায়গা নেই, কোনো বন্ধু নেই, কোনো দায়িত্বে আস্থা নেই। সেজন্য দীপ্তির বুকই তার মুখ লুকোবার একমাত্র জায়গা। এখন সূর্য তার মুক্তির একটা ক্ষেত্র পেয়ে গেছে। এর আরেকটা দিকও আছে। তার রাগ এবং জেদের মতন অভিমানও খুব তীব্র। দীপ্তির প্রতি সে এখন একটা প্রচণ্ড অভিমান বোধ করে। দীপ্তির জন্য সে সব কিছু ছাড়তে রাজি ছিল, তবু দীপ্তির এইরকম ব্যবহারের কোনো কারণই সে খুঁজে পায় না। এই অভিমান বশে সে একলা ঘরে নিজেকে আবদ্ধ করে রাখতে পারত, কিংবা দীপ্তিকে খুন করতেও পারত। তার বদলে সে নিজেকে বাইরের জীবনে ছড়িয়ে দিল। কারুকে সে কিছু বুঝতে দেয় না। সত্যেন বাবুর মতন ভূয়দর্শী মানুষও একসময় মনে করলেন এই ছেলেটি সম্পর্কে তিনি আগে ভুল ভেবেছিলেন। টেররিস্টগুলোর মতন গোয়ার তুমি থাকলেও এর নৈতিক চরিত্র সন্দেহের ঊর্ধ্বে। সত্যেন গুহ তার আশ্রমটি যেরকম গড়তে চেয়েছিলেন, সূর্য এসে তার রূপ অনেকটা পাল্টে দিল। গরিবের ছেলেদের পড়ানো, মাঠে শাকসবজি লাগানো আর প্রার্থনার মতন নিরামিষ ব্যাপারে সে আবদ্ধ রইল না। আগে যে একটি চুপচাপ শান্ত পরিবেশ ছিল, সূর্য তার মধ্যে এনে দিল প্রাণের চাঞ্চল্য ও হুল্লোড়। আশ্রমের ছেলেগুলোর মধ্যে এনে দিল অ্যাডভেঞ্চার স্পৃহা। আগে এখানকার ছেলেদের অন্য স্কুলের ছেলেরা গেঁথো আশ্রমের চেলা বলে বিদ্রূপ করত। কয়েক মাসের মধ্যে এরা সূর্যর প্রেরণায় জেলা স্কুলের ফুটবল টিমকে চ্যালেঞ্জ জানিয়ে 7 গোলে হারিয়ে সম্মান আদায় করে নিল। আগে এদের পোশাক ছিল ঠেঙো ধুতি ও খদ্দরের ফতুয়া। সূর্য সেসব ছাড়িয়ে এদের হাফ প্যান্ট ও হাফ শার্টের ফিটফাট পোশাকের প্রবর্তন করেছে। প্যান্টের সঙ্গে বেল্ট পরা বাধ্যতামূলক। এখানে আশ্রমে চরকায় সুতো কাটা হয় বটে, কিন্তু সূর্য সেই সুতো খাদি ভাণ্ডারেই বিক্রি করে আসে, ছেলেদের ব্যবহার করতে দেয় না। সে স্পষ্ট করে বলে দিয়েছে খদ্দর টদ্দর বড়দের ব্যবহার করার জন্য চলতে পারে, ছোটদের জন্য দরকার নেই। আমেদাবাদ জায়গাটা তো ভারতবর্ষেই, সেখানকার মিলে তৈরি ছিটকাপড় ব্যবহার করায় দোষ কি আছে? সত্যেন গুহ প্রথম প্রথম ক্ষীণ আপত্তি তুলেছেন, কিন্তু জোর করে বাধা দেননি। আশ্রমের ছেলেগুলো এসেছে খুবই গরিবের সংসার থেকে। অনেকের বাড়িতেই খাবার জুটত না। এইসব ছেলেদের বা তাদের বাবা মার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ছিল যদি ওরা এখানে এসে লেখাপড়া শিখে কোনো ক্রমে ভদ্রলোক হতে পারে। সূর্য ওদের মধ্যে মানুষের মতন মানুষ হয়ে বাঁচবার মতন একটা দৃঢ়তা এনে দিচ্ছে। কেউ মিনমিনে গলায় কথা বললে সূর্য তাকে এক ধমক দেয়। মাঝে মাঝে সে ওদের নিয়ে যায় দূরের জঙ্গলে শিকার করতে। আশ্রমে অবশ্য পিকনিকের কথা বলে যায়। এর মধ্যে ওরা 2 বুনো শুয়োর ও একটা হরিণ মেরেছে।
হরিণটা অবশ্য মারার ইচ্ছে ছিল না, ধরতেই চেয়েছিল ওরা, কিন্তু ঝটাপটিতে সেটার শির দ্বারা ভেঙে যায়। হরিণটাকে নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল। হরিণের মাংস আশ্রমে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না, আবার ফেলে দিয়ে আসার কথাও কি চিন্তা করা যায়? আশ্রমের ছেলেদের আমিষ আহার নিষিদ্ধ। জঙ্গলের মধ্যে গোপনে সেটা কেটে কুটে রান্না করে খেয়ে ফেলার লোভ সূর্য অতি কষ্টে দমন করেছে। দলবল নিয়ে 3 মাইল দূরের একটা আদিবাসীদের গ্রামে দিয়ে এসেছে হরিণটা। হরিণটা পেয়ে আদিবাসীদের উল্লাস দেখাও একটা উপভোগ্য ব্যাপার। এর কয়েকদিন বাদে আবার সূর্য তার ছেলেদের নিয়ে এই আদিবাসী গ্রামটিতে একটা মস্ত বড় কুয়ো খুঁড়ে দিয়ে আসে। সূর্যর মধ্যে যে প্রাণশক্তি আছে তা প্রকাশের একটা পথ পেয়ে নানা দিকে ছড়িয়ে পড়ে। তার সরল জেদ কোনো রকম বাধাকে অনতিক্রম্য মনে করে না। এতকাল সত্যেন গুহর নিরীহ সর্বদয় আশ্রমটি সম্পর্কে কারোর কোনো ঔৎসুক্য ছিল না। সূর্য আসার পর অনেকেরই এদিকে চোখ পড়ে। তার সম্পর্কে অনেকেরই বিভিন্ন ধরনের আগ্রহ জাগে। প্রথমত সে অত্যন্ত সুপুরুষ, তার দিকে সকলের চোখ পড়বেই। তাছাড়া সে যে একসময় বোমা পিস্তল নিয়ে কারবার করেছে এবং জেল খেটেছে, এই খবরও সহস্রকান জনতার জানা হয়ে যায়। এ সম্পর্কে অনেক রোম্যান্টিক গল্পেরও জন্ম হয়, এবং সে নাকি বড়লোকের ছেলে, সব কিছু ছেড়ে ছুড়ে এসেছে। সর্বত্যাগী বড়লোকের ছেলেরা এখনও এদেশে বেশি শ্রদ্ধা পায়। সুতরাং জনশ্রুতির নায়ক হবার সব রকম যোগ্যতাই তার আছে। আসলে যে সে একটি ছেলে মানুষ ধরনের জেদি মানুষ, এ সত্য পরিচয়টাই লোকের চোখে ধরা পড়ে না। ফরওয়ার্ড ব্লক, কমিউনিস্ট পার্টি এবং আরসিপিআই এর কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে তার সঙ্গে ভাব জমাতে আসে। তাকে দলে টানার জন্য সকলেই উৎসুক। সূর্য সকলকেই একরকম উত্তর জানিয়ে দিয়েছে। সে বলেছে, আপনারা পলিটিক্স বোঝেন, আমি রাজনীতি ফিতি একেবারেই বুঝি না। আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। আমি এও জানি এদেশে সমাজতন্ত্র আনতে হলে একটা যুদ্ধ করতে হবে, আগের থেকেও অনেক বড় যুদ্ধ। দেখছেন না, পুঁজিপতি ব্যবসায়ী আর দালালরা এদেশের শাসন যন্ত্রটা কীরকমভাবে দখল করে নিচ্ছে। যুদ্ধ ছাড়া এরা কেউ সে অধিকার ছাড়বে না। সে যুদ্ধে আমিও লড়তে রাজি আছি। দরকার হলে আমাকে ডাকবেন, কারণ গান্ধীবাদ আমার অস্থিমজ্জায় নেই। গান্ধীবাদ একজন মানুষের নিজস্ব জীবনের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু এই আদর্শে দেশ চালাবার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই না। এদেশের সরকারও যে খুব শিগগিরই গান্ধীবাদের ভেগ ছেড়ে দেবে, তাও আমি ভালোভাবে জানি। তবে আমার আরেকটা কথা আছে, সমাজতন্ত্রের জন্য সেই লড়াইটা চালাবে কে? যুদ্ধ তো শুধু সোলজার দিয়ে হয় না, তার জন্য একজন সেনাপতি লাগে। কে সেই সেনাপতি হবে সেটা আপনারা আগে ঠিক করে নিন। আপনারা এক মার্ক্সবাদের নাম করেই 5-6টা আলাদা পার্টি খুলেছেন। আমি এর মানে বুঝতে পারি না, কোনোদিন আমার মাথাতে ঢুকবেও না। আপনারা আগে সবাই একমত হয়ে নিন কে হবে ভারতের লেনিন। আমি সেরকম কারুকে দেখি না। যদি সেরকম কারুকে পাওয়া যায় আর বিপ্লবের লড়াইয়ের ঠিক মতন প্রস্তুতি হয়, তাহলে আমাকে খবর দেবেন। আমি একজন সামান্য সোলজার হিসেবে যথাসম্ভব লড়াই দিয়ে আসব। সেরকম দিন যতদিন না আসে, ততদিন আপনারা যত ইচ্ছে পলিটিক্স করুন। আমি যেরকম জীবন নিয়ে আছি তাতেই বেশ আছি। সূর্যের কথাটা কোনো দলের কর্মীদেরই পছন্দ হয় না, কেননা সব দলেরই রিজিওনাল কমিটিতে কে সেক্রেটারি আর কে প্রেসিডেন্ট হবে এই নিয়ে সব সময় চলছে একটা ঠান্ডা লড়াই। রিজিওনাল কমিটি থেকে কে কবে যাবে সেন্ট্রাল কমিটিতে, তারও একটা চিন্তা আছে। এইসব জরুরি বিষয় সমাধানের পর তো অন্য কথা। সত্যিকারের বিপ্লবের জন্য কোনোদিন লড়তে হবে এ কথা কেউই মনের নিভৃততম প্রদেশে বিশ্বাস করে না। ওরকম যদি কখনো হয় তো হঠাৎ হয়ে যাবে। যাকে দলে টানতে পারা যায় না তাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। এইটাই আধুনিক রাজনীতির নিয়ম। সূর্যর অজ্ঞাতে তার শত্রু সংখ্যা বাড়তে লাগলো। কখনো সখনো সে যখন শহরে আসে, তখন ওইসব কর্মীদের সঙ্গে দেখা হলে সে সাধারণ ভদ্রতা রক্ষার জন্য কথা বলতে যায়, কিন্তু তারা কাষ্ঠ হাসি দিয়ে সরে পড়ে একটু বাদেই। এসব ছেলেদের মধ্যে অনেকে আছে আন্তরিক দেশকর্মী, কিন্তু নিছক থিওরির মন্ত্রে মাথা ঘুলিয়ে ফেলেছে।
অন্যের সঙ্গে তর্ক হলেই নানান বইয়ের লাইন উদ্ধার করে উদাহরণ দেয়। মানুষকে তার স্থানকালের পটভূমিতে বিচার করতে ভুলে যায়। সূর্যর মনের কাছাকাছি যাবার চেষ্টা কেউ করল না।